আমার শাশুড়ি আম্মা বললেন আমার পা দুটো নাকি সাপের মতো। মানুষের পা কখনো সাপের মতো হয়? গায়ের রং পাতিলের তলার মতো। সেই পর্যন্ত মানতে পারছিলাম, কিন্তু সাপের সাথে তুলনা। এই কথা শুনে আমার চোখের সামনে বিভিন্ন রকমের ছোট বড় সাপ কিলকিল করতে লাগলো। মন খুঁজতে লাগলো কোন সাপের পা আছে। পা ছাড়া সরীসৃপ দেখলে আমার ভয়ে গলা শুকিয়ে যায়। আর এখন এর অদৃশ্য পায়ের সাথে আমার পায়ের তুলনা, আমার গা জাকুনি দিয়ে উঠলো। ননদ নদী কাছে বসেছিল, সে জিজ্ঞেস করলো কি হলো ভাবি, শরীরে জাকুনি হলো কেন? আমি একটু হেসে বললাম নিজেকে সাপ সাপ মনে হচ্ছে। আমার এই কথায় আমার আম্মা বললেন কি বেয়াদব রে বাবা, বাপ মা কিছুই শিখাই নাই। কি আশ্চর্য আম্মা, আমি তো আপনাকে কিছুই বলিনি। বেয়াদবি হলো কিভাবে? না আছে রূপ, না আছে ব্যবহার, এই জন্যই চাই না এই মেয়ের সাথে আতিকের বিয়ে হোক। এই কথাগুলো শুনে আমার একটু ধাক্কা লাগলো। বিয়ের দিন থেকে আমার সাথে আতিকের যে শীতল ব্যবহার মেলাতে পারছিলাম না, তাহলে কি তারও আমাকে পছন্দ হয়নি? কিন্তু আমার বাসুর আর বাবির যে আগ্রহ আর আন্তরিকতা ছিল আমাকে বাড়ির বউ করে আনার, সে সব তাহলে কেন? কোনো কিছু পরিষ্কারভাবে আমার মাথায় আসছে না। আমাকে কেউ দেখতে আসলে আমার আম্মা সবাইকে বলছেন এই মেয়ে আমাদের পছন্দ ছিল না। শাহেদ যে কিসের জন্য আতিকের এখানে বিয়ে করাইলো, ওনার দীর্ঘশ্বাস আর দুঃখ শুনে সবাই ভাববে এই বাড়িতে কিছুক্ষণ আগে কারোর মৃত্যু হয়েছে। আমার এক ননদ অন্য কিছু আত্মীয়র সাথে বসে যায় আমার গুণগান গাইতে, আরেক ননদ শ্বশুর বাড়িতে, সে থাকলে হয়তো সেও বসে যেত তাদের সাথে। গতকাল আমার শাশুড়ি মামাতো বোন এসেছিল আমাকে দেখতে। তিনি আমেরিকা থাকেন। তিনি চলে যাওয়ার পর থেকে আম্মার মেজাজ খুবই খারাপ। এই খালা শাশুড়ি নাকি আমেরিকান সিটিজেন। এক মেয়ের সাথে আতিকের বিয়ের কথা বলেছিল, বাসুরের জন্য হয়নি। সেই আফসোস তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দেশে এসে খালা শাশুড়ির প্রধান কাজ ছিল নাকি আমাকে দেখতে আসা। তিনি আমাকে দেখে আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বললেন ও আল্লাহ, বউ দেখে একদম কালো, ছবিতে তো ভরসা লাগে। মেকআপ করা ছবি তো, তাই গায়ের কালার বোঝা যায়নি। এই কালারের শাড়ি তোকে একদম মানাবে না। আগে জানলে এই কালারের শাড়ি একদম আনতাম না। আমার জন্য যেই শাড়িটা এনেছেন সেটা নাকি কয়টা শপিং মল ঘুরে ঘুরে কিনেছেন, সেটার দাম কত ডলার। সবাই দেখে কি কি যেন বলছে, সেই ফিরিস্তি দিতে লাগলেন। শাশুড়ি চা বানিয়ে আনতে বললেন আমাকে। আত্মীয়রা একেবারে রাতের খাবার খেয়ে যাবেন, তাই এখন একটু হালকা নাস্তার আয়োজন হবে। আম্মা এটা আমাকে আগেই বলে রেখেছেন। আম্মা আমার হাতে শাড়ির প্যাকেটটা দিয়ে বললেন আমার রুমে রেখে দিতে। এই শাড়ি আমাদের দেশে খুব একটা দাম দিয়ে কিনতে হয়। এমন কটকটা শাড়ি দুধের আলতায় গায়ের রঙের মেয়েদেরও পরতে দেখা যায় না। এরপরে তাদের মধ্যে আমাকে নিয়ে অনেক কথা চললো। তারা এমনভাবে কথা বললেন যেন আমি শুনতে পাই। টেবিল ভরা খাবার খেয়ে ওনারা আমার রান্নার প্রশংসা করলে আম্মা বলে উঠলেন নদী এর চাইতে অনেক ভালো রান্না পারে। আমি মনে মনে হাসলাম। আমার সব ভালো গুণ আমার গায়ের রঙের নিচে চাপা দিয়ে দেয় তারা। আমি 7 দিনের ছুটি নিয়েছি অফিস থেকে। তাদের সম্পর্কে আমি ভালোভাবে জানি, আর তারা আমার সম্পর্কে ভালোভাবে জানুক। সম্পর্কটা দুই দিক থেকে ভালো হোক, কিন্তু তারা আমাকে তাদের সার্কেলের বাইরে রেখে দিয়েছে। কিছুতে ওখানে ঢুকতে দিবে না আমাকে। আমার পা সাপের মতো শুনে আজ আর চুপ থাকতে পারলাম না। একবার ভাবলাম চুপ থাকি, কিন্তু আমার সচেতন মন ভাবলো কয়েকটা দিন তো চুপই থাকলাম, আর না। আজও যদি চুপ থাকি সারা জীবন এখানে আমার চুপ করেই থাকতে হবে। শুরু যখন হয়েছে শেষটা দেখা উচিত। আমি বললাম আম্মা আমাকে আপনাদের পছন্দ হয়নি, বিয়ে করাতে চাননি ভালো কথা, তাহলে কি আমরা কি আপনাদের বাধ্য করেছিলাম? আমার এই কথা শুনে আমার আম্মা প্রায় গর্জে উঠলেন। আরে শাহেদের জন্য তো আমরা কেউ কিছু বলতে পারি নাই। ওর এক কথা, বংশীয় মেয়ে, শিক্ষিত, পরিবারের অবস্থাও ভালো, গায়ের রং একটু চাপা হইলে কি আর সব দিক থেকে তো 1 নাম্বার। এমন মেয়ে আতিকের জন্য যোগ্য, এখানে বিয়ে হবে। কি জাদু করছিল বলো তো? শাহেদরা যখন দেখতে গিয়েছিল তখন নিশ্চয়ই কোনো বশীকরণ জাদু করেছো। ওইসব জাদু ফাদু করতে জানলে আপনারা বাকি থাকতেন কেন? এখানে এসে সবাইকে বশ করে ফেলতাম। কি মেয়ে রে বাবা, একটা কথাও মাটিতে পড়ে না। আম্মা আপনারা যদি ভেবে থাকেন আপনাদের অযৌক্তিক কথা শুনে আমি স্টার জলসা নায়িকার মতো চুপ করে থাকবো আর চোখের পানি ফেলবো, সেটা আপনাদের ভুল ভাবনা। আমার বাবা মা আমাকে মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী করে বড় করেছেন। তারা জানতেন একটা কালো মেয়েকে এই দৃঢ় সমাজে কত কিছু মোকাবেলা করে চলতে হবে, তাই তো কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হবে শিখিয়েছেন, আর সেভাবে যোগ্য করে বড় করেছেন। এখন আমার গায়ের রঙের জন্য এখানে আমাকে মাথা নত করে চলতে হবে সবসময়? আমাকে এই ভাবতে হবে আপনার ছেলে আমাকে বিয়ে করে ধন্য করেছে? তাহলে ভুল করবেন। আমি কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ভালো লাগা, সম্মান, ভালো বোঝাপড়া যদি না থাকে সেখানে সংসার করা মানেই হয় না। এখন জানতে পারলাম আমাকে নিয়ে আপনাদের এত সমস্যা। যদি আপনার ছেলেরও সমস্যা থাকে তাহলে আমার বাবা মা বাসুর সবাইকে নিয়ে বসা উচিত। এই সমস্যার দ্রুত সমাধান করা উচিত। একতরফা ভাবে সম্পর্ক ঠিক হয় না। একতরফা সম্পর্ক আর কত দূর টেনে নেওয়া যায়? এরপরে আম্মা কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন আতিকের অপছন্দের মেয়েকে নিয়ে সারা জীবন কিভাবে সংসার করবে, ছেলেটার জীবন নষ্ট হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। আমার বাসুর থাকেন 3 তলায়, এই বাড়িটা উনারই। আম্মা থাকেন 2য় তলায়। মনে মনে ভেবে রাখলাম আগামীকালই ভাবির সাথে কথা বলবো, এরপরে বাবা মাকে জানাবো। আতিক অফিস থেকে ফিরে বাসার পরিবেশ যে থমথমে বুঝতে পারলো।
কারণ সে নদীকে জিজ্ঞেস করছিল কি হয়েছে। নদী জানিয়েছে কিছু হয়নি। খাবার টেবিলেও শুনশান নীরবতা। বিছানায় বসে আতিক মোবাইল স্ক্রল করছিল। আমি সরাসরি জানতে চাইলাম, আমাকে পছন্দ না হলে বিয়ে করলে কেন? বিয়ে সারা জীবনের জন্য একটা পবিত্র বন্ধন। তোমার মতামত ছাড়া তো বিয়ে করানো ঠিক হয়নি। আরও যেটা জরুরি, পাত্রপাত্রীকে আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত। তাদের মতামত আর রুচি, মন মানসিকতা বুঝতে দেওয়া উচিত। বাবা বলেছিলেন এই কথা, শাহেদ ভাই বলেছেন ওনার মতই তোমাদের মত, সবার মত। আর এখন দেখো আমাকে নিয়ে এত সমস্যা, কেউ আমার ছায়াটাও পছন্দ করছে না। এভাবে আমি কিভাবে জীবন কাটাবো? আমার কথাগুলো শুনে সে অপ্রস্তুত হয়ে গেল। আমি বললাম, কোনো সমস্যা নেই, যেই কথা মনে লুকানো আছে বলতে পারো, আমি কিছুই মনে করব না। তোমার কথার উপরই নির্ভর করবে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ। সত্যি বলতে প্রথমে দেখে তোমাকে আমার পছন্দ হয়নি। আর মা বোনদের কথা শুনে মন আরও খারাপ হয়েছিল। কেউ কোনো কথা বলতে পারেনি ভাইয়ার কথার উপরে, কারণ ভাইয়ার কাছে আমাদের অনেক ঋণ। আজ আমরা যা কিছু সেটা ভাইয়ার জন্যে। বাবা যখন মারা যান তখন ভাইয়া কলেজে পড়ে। তখন থেকে ভাইয়া টিউশনি করে অনেক কষ্ট করে ভাইয়া নিজের এবং আমাদের পড়ালেখা চালিয়েছে। তাহলে তো সব কথা শেষ। আমাকে তোমার পছন্দ হয় না, আগে শেষ করতে দাও আমার কথা। এই কয়দিন থেকে তোমাকে খুব ভালোভাবে লক্ষ্য করছি আমি, আর তোমার সব কাজ আমার ভালো লাগছে। নিজে অবাক হচ্ছি, অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসার জন্য মন অস্থির হয়ে থাকে। হেসে হেসে যখন মোবাইলে কথা বলছো ভালো লাগছে, বিছানা যখন গুছাচ্ছ ভালো লাগছে, কাপড়গুলো যখন বাজ করো ভালো লাগে, কপালে একটা হাত দিয়ে যখন ঘুমাও ভালো লাগে। গত শুক্রবার যখন গোসল করে বের হলে তোমার লম্বা চুল বেরিয়ে একটু পানি জড়ছিল, দেখে চোখ ফেরাতে পারছিলাম না। মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তোমার সবকিছু সহ তোমাকে ভালো লাগছে, এক অদ্ভুত টান তোমার জন্য অনুভব করছে। এসব শুনে আমার একটু লজ্জা লজ্জা লাগছিল। কই কখনো তো আমার দিকে তাকাতে দেখলাম না। মিথ্যা বলার আর জায়গা পাও না। মিথ্যা না সত্যি বলছি, এই যে তোমাকে ছুঁয়ে বলছি। এই বলে সে আমার একটা হাত তার হাতের মুঠোয় ভরে নিয়ে আমার আরো কাছে চলে এলো, একদম কাছে। তার হাতের বাঁধনে আমাকে এমনভাবে বেঁধে ফেললো যে আমি একদম ছুটতে পারছিলাম না। আর আমার ছুটতেও ইচ্ছে করছিল না। কত কালো মেয়ের কষ্টের গল্প পড়েছি, কিন্তু আমি সবসময় ভাবতাম আমার এমন একজন জীবনসঙ্গী হবে যে আমাকে আমার গায়ের রং ছাপিয়ে আমার আত্মাকে ভালোবাসবে। মন থেকে চাইলে সৃষ্টিকর্তা কখনো খালি হাতে নাকি ফেরান না। মা সবসময় কথা বলতো। আমি মাকে মনে মনে বলতাম, মা তুমি ঠিকই বলতে। আস্তে আস্তে আতিক আম্মাকে বুঝিয়ে বলল, আমাকে বিয়ে করে সে সুখী। একজন মায়ের কাছে সবচেয়ে বড় পাওয়া হলো তার সন্তান সুখে থাকা। তাই আম্মার আমাকে নিয়ে অসুখী হওয়া উচিত নয়। মানুষের স্বভাব সহজে পাল্টায় না। আম্মার খুব বেশি পরিবর্তন হলো না। আতিকের আড়ালে এটা সেটা বলতেন, আমার গায়ে লাগতো না, কারণ আতিক আমাকে সত্যিই ভালোবেসেছে। আর সে আমার হৃদয়টা যেভাবে আলোকিত করেছে, কোনো অন্ধকারই কাছে ঘেঁষতে পারবে না। আম্মার পায়ে কেমন যেন কালো খসখসে শক্ত আবরণের মতো হয়েছে, খুব চুলকায়। চুলকানোর পরে রস বের হয়। চর্মরোগ বিশেষজ্ঞ দেখানো হলো, মুখে খাওয়ার ওষুধ লাগানোর জন্য ওষুধ চলতে লাগলো। কিছুতেই কিছু হলো না, আরো বাড়তে লাগলো। একদিন আম্মার রুমে কেউ ছিল না, আমাকে একা পেয়ে আম্মা বললেন, আমার পাশে একটু বসো। আমি বসার পরে আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আমার হাত দুটো ধরে বললেন, তোমারে অনেক কটু কথা বলছি, কষ্ট দিছি। আমি একদিন বলেছিলাম না তোমার পা সাপের মতো, মনে আছে? আজকে দেখো আমার পা সাপের আশের মতো হয়ে যাইতেছে। আমার কথা আমার কাছে ফেরত আসছে। এটাই প্রকৃতির বিচার। ওপরওয়ালার বিচার থেকে কেউ রক্ষা পায় না। অনেক কষ্ট পাইতেছি এই পায়ের জন্য, তুমি আমাকে ক্ষমা করো মা। এই বলে তিনি অজরে কাঁদতে লাগলেন। আম্মা এসব বলবেন না, আপনাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাব, দরকার হলে দেশের বাইরে নিয়ে যাব, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনি। বলতে বলতে আমার গলাটাও ধরে এলো। ওনার কান্না দেখে, কষ্ট দেখে আমিও কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট পাচ্ছি। মন থেকে সৃষ্টিকর্তাকে বললাম, আম্মাকে আপনি সুস্থ করে দিন।